আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জমান, ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালের বিষয় স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের পঞ্চম অধ্যায়ের প্রথম ক্লাস। শিক্ষার্থীগণ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রতি বছর এই অধ্যায় থেকে বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন আসে। এই অধ্যায়ের অঙ্কগুলি সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি সিলেবাস অনুযায়ী মাত্র 6টি ফরম্যাটে ভাগ করে অঙ্কগুলি আলাদা করে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি এই 6টি ফরম্যাটের মাত্র 6টি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়ের কোনো অঙ্ক আর তার জটিল থাকবে না। শিক্ষার্থীগণ, এখন আসুন এক নজরে আমরা এই অধ্যায়ের আলোচিত ফরম্যাট 6টি দেখে আসি। ফরম্যাট নাম্বার 1, কোয়ালিটি কস্ট রিপোর্ট। ফরম্যাট নাম্বার 2, হিডেন লস অবলিক টাগোসি কোয়ালিটি লস ফাংশন। ফরম্যাট নাম্বার 3, কন্ট্রোল চার্ট ফর মিন অবলিক এক্স বার চার্ট। ফরম্যাট নাম্বার 4, control chart for range oblique R bar chart. Format number 5, control chart for P oblique P chart. এবং format number 6, control chart for C oblique C chart. শিক্ষার্থীগণ, এখন আসুন আমরা এই অধ্যায়ে ব্যবহৃত সূত্রগুলো এক নজরে দেখে আসি। 1 নম্বর ফরম্যাটে আমাদের এখানে 4টি সূত্র ব্যবহার হয়। একটা হলো প্রিভেনশন কস্ট, অ্যাপ্রেজাল কস্ট, ইন্টারনাল ফেলার কস্ট, এক্সটার্নাল ফেলার কস্ট। প্রিভেনশন কস্টের সূত্র উপরে টোটাল প্রিভেনশন কস্ট ডিভাইড বাই টোটাল কোয়ালিটি কস্ট ইন্টু 360 অবলিক ইন্টু 100। সেক্ষেত্রে প্রশ্নপত্রে যদি ডিগ্রি দেখাতে বলা হয় তাহলে 360 দ্বারা গুণ করতে হবে, এবং যদি পার্সেন্টেজ দেখাতে বলা হয় তাহলে 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজ বের করতে হবে। 2 নম্বর সূত্র অ্যাপ্রেজাল কস্ট। অ্যাপ্রেজাল কস্ট উপরে থাকবে, নিচে টোটাল কোয়ালিটি কস্ট ইন্টু 360 অবলিক ইন্টু 100। ইন্টারনাল ফেলার কস্ট, তাহলে উপরে টোটাল ইন্টারনাল ফেলার কস্ট ডিভাইডেড বাই টোটাল কোয়ালিটি কস্ট ইন্টু 100 অবলিক ইন্টু 360 ডিগ্রি। একইভাবে আমরা এক্সটার্নাল ফেলার কস্ট দেখাবো, তাহলে উপরে এক্সটার্নাল ফেলার কস্ট আর নিচে টোটাল কোয়ালিটি কস্ট ইন্টু 360 অবলিক ইন্টু 100। তাহলে শতকরা দেখাতে হলে 100 দ্বারা গুণ করে আপনার পার্সেন্টেজ বানাবেন, আর যদি ডিগ্রিতে দেখাতে বলা হয় তাহলে 360 দ্বারা গুণ করবেন। এই ছিল আমাদের 1 নম্বর ফরম্যাটের ব্যবহৃত 4টি সূত্র। এবার আসুন 2 নম্বর ফরম্যাট। 2 নম্বর ফরম্যাটে মাত্র একটি সূত্র ব্যবহার হয়। এটা কোয়ালিটি লস ফাংশন। জাপানি নাগরিক টাগোসির নাম অনুযায়ী তার আবিষ্কৃত সূত্রকে টাগোসির ফর্মুলা বলা হয়। টাগোসির কোয়ালিটি লস ফাংশনের সূত্র হলো এল ওয়াই সমান সমান কে ইন্টু ওয়াই মাইনাস টি হোল স্কোয়ার। এখানে কে এর সূত্র হলো সি ডিভাইডেড বাই ডি স্কোয়ার। শিক্ষার্থীগণ, এই সূত্র সম্পর্কে আমরা গাণিতিক সমস্যা সমাধান করার সময় আরও বিস্তারিত জানতে পারবো। তাহলে আসুন 3 নম্বর ফরম্যাটে ব্যবহৃত সূত্রগুলো দেখে আসি। 3 নম্বর ফরম্যাটে ব্যবহার হয় 3টি সূত্র। এক্স বার চার্ট, এখানে প্রথমে কন্ট্রোল লাইনের একটা সূত্র যে এক্স ডাবল বার সমান সমান সামেশন এক্স বার ডিভাইড বাই এন। 2 নম্বর সূত্র হলো আপার কন্ট্রোল লাইন। আপার কন্ট্রোল লাইন আগের সূত্রের সাথে শুধু এখানে আমাদের প্লাস করতে হবে A2 ইন্টু আর বার বা রেঞ্জ চার্ট, রেঞ্জ বার বলা হয়। শিক্ষার্থীগণ, এবার আসুন লোয়ার কন্ট্রোল লিমিট। আপার এবং লোয়ার এই সূত্র দুইটা একই, শুধুমাত্র আপারে যেখানে প্লাস করতে হয় লোয়ারে সেখানে আমাদের মাইনাস করে দেখাতে হবে। A2 ইন্টু আর বার, A2-র মানটা আমাদের অ্যাপেন্ডিক্স চার্ট থেকে নিতে হবে। তো এই সূত্র সম্পর্কে আমরা 3 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যার সমাধান করার সময় আরও বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন এবার 4 নম্বর ফরম্যাটে ব্যবহৃত 3টে সূত্র দেখে আসি। এটা হলো রেঞ্জ চার্ট বা আর চার্ট। আর চার্টের সূত্র হলো প্রথমে কন্ট্রোল লাইন আর বার সমান সমান সামেশন আর বাই এন। আপার কন্ট্রোল লাইন হলে D4 ইন্টু আর বার। D4 এর মান অ্যাপেন্ডিক্স চার্ট থেকে টেবিল থেকে আমরা নিব। এবার আসুন লোয়ার কন্ট্রোল লাইন। তাই লোয়ার কন্ট্রোল লাইন হলে D3 ইন্টু আর বার। তাহলে আপার হলে D4 আর লোয়ার হলে D3। সূত্রগুলি আমাদের মনে রাখতে হবে। আর D3 এবং D4 এর মান অ্যাপেন্ডিক্স চার্ট থেকে নিতে হবে। অনেক সময় প্রশ্নপত্রে D4 এবং D3-র মান সাপ্লাই দেওয়া থাকবে। এবার আসুন 5 নম্বর ফরম্যাট দেখি।
5 নম্বর ফরম্যাটে ব্যবহৃত তিনটি সূত্র। প্রথমে পি বারের সূত্র হলো সামেশন পি ডিভাইড বাই এন, এটা হলো কন্ট্রোল লাইন। আর দ্বিতীয় সূত্র হলো আপার কন্ট্রোল লাইন। আপার কন্ট্রোল লাইন হলে পি বারের সাথে যোগ হবে 3 ইন্টু রুট ওভার উপরে পি বার ইন্টু 1 মাইনাস পি বার ডিভাইড বাই এন। আর লোয়ার কন্ট্রোল লাইন হলে পি বার একই সূত্র, যেখানে প্লাস ব্যবহার করেছিলাম আপারের ক্ষেত্রে সেখানে মাইনাস ব্যবহার করব। ভিতরে সব ঠিক থাকবে এটা। তাহলে এই সূত্র সম্পর্কে আমরা যখন 5 নম্বর ফরম্যাটে গাণিতিক সমস্যার সমাধান করব তখন বিস্তারিত আমরা জানতে পারবো। এবার আসুন 6 নম্বর ফরম্যাটে ব্যবহৃত সূত্রগুলি। এখানেও তিনটি সূত্র ব্যবহার হয়। প্রথমে সি বারের সূত্র হলো সামেশন সি ডিভাইড বাই এন। আর আপার কন্ট্রোল ওটা হলো কন্ট্রোল লাইন আর আপার কন্ট্রোল লাইন। আপার কন্ট্রোল লাইন হলে সি বারের সাথে প্লাস হবে 3 ইন্টু রুট ওভার সি বার। আর লোয়ার কন্ট্রোল লাইন হলে যেখানে প্লাস হয়েছে আপারের ক্ষেত্রে ওখানে মাইনাস হবে, শুধু মাইনাস 3 ইন্টু সি বার রুট ওভার সি বার। এটাই শিক্ষার্থীগণ, এই ছিল আমাদের 6টি ফরম্যাটে ব্যবহৃত সূত্রসমূহ। এবার আসুন আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করি। শিক্ষার্থীগণ, আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। 1 নম্বর ফরম্যাটটি হলো কোয়ালিটি কস্ট রিপোর্ট। শিক্ষার্থীগণ, একজন কাস্টমার বা গ্রাহক বা ক্রেতার স্বভাব হলো অল্প খরচে অধিক ভালো কোয়ালিটি সম্পন্ন মাল ক্রয় করাই হলো ক্রেতার মূল লক্ষ্য। তাই একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত ব্যয় কন্ট্রোলে রেখে কোয়ালিটি সম্পন্ন মাল তৈরি করা, অর্থাৎ কোয়ালিটি কস্টগুলো যাতে কন্ট্রোলের মধ্যে থাকে এবং ক্রেতার কন্ট্রোলের মধ্যে থাকবে এমনভাবে তৈরি করতে হবে, কারণ ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে হয়। তাই সেই ক্ষেত্রে আমাদের কোয়ালিটি কস্ট রিপোর্ট তৈরি করতে হয়। প্রোডাকশন কোম্পানিতে এটা খুবই জরুরি একটি ফরম্যাট, এই বিষয়ে খুবই গুরুত্ব দিতে হয়। তো এখানে আমরা কোয়ালিটি কস্ট রিপোর্ট নিয়ে আলোচনা করব। কোয়ালিটি কস্ট রিপোর্ট 4 ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রিভেনশন কস্ট, প্রতিরোধমূলক ব্যয়, অর্থাৎ কার্য আরম্ভ করার পূর্বে পণ্য কোন কোয়ালিটি হবে এবং সেটা ব্যয় যাতে নিয়ন্ত্রণে থাকে সেই বিষয়ে লক্ষ্য রেখে এই প্রতিরোধমূলক ব্যয় তৈরি করতে হয়। এখানে আমি আমার বইয়ে মোট 12টি প্রিভেনশন কস্টের তালিকা দিয়েছি, এটা আপনারা পড়ে নেবেন। এখান থেকে প্রশ্ন আসে, যেমন কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, কোয়ালিটি টেস্টিং প্রোগ্রাম, এরপরে কোয়ালিটি প্ল্যানিং, কোয়ালিটি রিপোর্টিং, কোয়ালিটি অডিট ইত্যাদি। শিক্ষার্থীগণ, এখান থেকে আপনি এই 12টি পড়ে নিয়ে কমপ্লিট করবেন। তাহলে আসুন এরপরে 2 নম্বর কোয়ালিটি অ্যাপ্রেজাল কস্ট, মূল্যায়ন ব্যয়। মূল্যায়ন ব্যয় আমার বইয়ে আমি তালিকা তৈরি করে দিয়েছি। এখানে 9টি মূল্যায়ন ব্যয় ব্যবহৃত হয়। ইন্সপেকশন পরিদর্শন, ইন্সপেকশন অ্যান্ড টেস্টিং, র মেটেরিয়াল, প্যাকিং, ইন্সপেকশন, প্রোডাক্ট টেস্টিং, এভাবে মোট 9টি অ্যাপ্রেজাল কস্ট আছে। এই 9টি আপনার অবশ্যই মনে রাখবেন, একটু পড়ে নেবেন। এখানে আমার হ্যান্ডনোটে এবং মূল বইয়ে সুন্দরভাবে লিখে দিয়েছি। আমাদের বইটা সংগ্রহ করে আপনারা এগুলো ভালোভাবে পড়ে নেবেন। এবার আসুন 3 নম্বর ইন্টারনাল ফেলার কস্ট, অভ্যন্তরীণ ব্যর্থতাজনিত ব্যয়, যেমন রিওয়ার্ক, রিটেস্টিং, রিইন্সপেকশন, স্কাপ, স্পয়েলেজ, ইনভেস্টিগেশন, ম্যাটেরিয়াল রিভিউ, এ জাতীয় যে সমস্ত ব্যয়গুলো আছে। মোট এখানে কয়টি তালিকা দিয়েছি আমি? এই তালিকায় 8টি আইটেম দিয়েছি। তাহলে ইন্টারনাল ফেলার হচ্ছে 8টা আইটেম। আর এক্সটার্নাল ফেলার দেখুন, এক্সটার্নাল ফেলার বাহ্যিক ব্যর্থতাজনিত ব্যয়, যেমন প্রোডাক্ট লাইবিলিটি, রিপেয়ার্স, প্রোডাক্ট রিকল এবং ওয়ারেন্টি কস্ট, ওয়ারেন্টি ক্লাইম ইত্যাদি। মোট এখানে 7টা আইটেম আছে। তাহলে কোয়ালিটি কস্ট রিপোর্টের কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে ভাগ করা হয়েছে। এক নজরে আমরা এই 4টি আবারও বলি। প্রথমে প্রিভেনশন, দ্বিতীয় অ্যাপ্রেজাল, তৃতীয় ইন্টারনাল ফেলার কস্ট, চতুর্থ
এক্সটার্নাল ফেলার কস্ট। শিক্ষার্থীগণ, এবার আসুন আমরা 1 নম্বর ফরম্যাটের কিছু গাণিতিক সমস্যার সমাধান করি। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসবে, যেমন এই অঙ্কটি এসেছে ইডেন মহিলা কলেজে এবং 7 কলেজে আরও কয়েক জায়গায় দেওয়া হয়েছে, ঢাকা কলেজেও এসেছে। প্রশ্নটি বলা হচ্ছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্লাসিফাই দ্য কোয়ালিটি কস্ট অ্যাজ প্রিভেনশন কস্ট, অ্যাপ্রেজাল কস্ট, ইন্টারনাল ফেলার কস্ট এবং এক্সটার্নাল ফেলার কস্ট অফ সিস্টেম। এখানে আমাদের দেখাতে হবে মোট আইটেম দেওয়া হয়েছে কোয়ালিটি প্ল্যানিং 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। সেক্ষেত্রে এই 9টা আইটেম কোন আইটেম অ্যাপ্রিজাল, কোনটা প্রিভেনশন, কোনটা এক্সটার্নাল ফেলার এবং কোনটা ইন্টারনাল ফেলার, এটা আমাদের দেখাতে হবে। তাহলে ক্লাসিফাইড তৈরি করতে হবে। তো আসুন প্রথমে একটা ছক তৈরি করি। এই ছকে আমাদের 4টি কোয়ালিটির জন্য 4টা কলাম এবং একটা পার্টিকুলারের কলাম, মোট 5টা কলাম দেওয়া হয়েছে। প্রথমে পার্টিকুলারের কলামে এই 9টি আইটেম এটা লিখে নেবেন। তাহলে প্রথমে লিখলাম কোয়ালিটি প্ল্যানিং, রিপেয়ার্স, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, ওয়ারেন্টি, টেস্টিং, কোয়ালিটি অডিট, ইন্সপেকশন, চেকিং, রিওয়ার্ক। এই 9টি আইটেম লেখা হলো। এবার আসুন এখানে 4টি কলাম দেওয়া হয়েছে। এই 4টি কলামে 4টি কোয়ালিটি, প্রথমে প্রিভেনশন কস্ট, অ্যাপ্রেজাল কস্ট, ইন্টারনাল ফেলার কস্ট এবং এক্সটার্নাল ফেলার কস্ট। এবার আসুন আমরা কোন আইটেম কোন কোয়ালিটি কস্টে যাবে সেটা দেখতে হবে। যেমন আমরা প্রথমে লিখেছি যে কোয়ালিটি প্ল্যানিং, কোয়ালিটি জাতীয় যতগুলো আছে এগুলো সবই প্রিভেনশন কস্ট, প্রস্তুতিমূলক ব্যয়। এবার আসুন রিপেয়ার্স। রিপেয়ার সাধারণত বাইরে যখন নষ্ট হয়ে যায় পণ্য, সেটা ফিরে আসলে সেটা রিপেয়ার করা হয়, সেটা হলো এক্সটার্নাল ফেলার। দেখুন এক্সটার্নাল ফেলার কত, 20,000 টাকা। এরপরে 3 নম্বর কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, কোয়ালিটি বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং, এটা হলো প্রিভেনশন। 4 নম্বর ওয়ারেন্টি কস্ট, এটা হলো লাস্ট আইটেম এক্সটার্নাল ফেলার্স। তাহলে টেস্টিং হলো মূল্যায়ন অর্থাৎ অ্যাপ্রেজাল। কোয়ালিটি অডিট, এটা হলো প্রিভেনশন। এরপর আসুন ইন্সপেকশন হলো অ্যাপ্রেজাল, 2 নম্বর কলামে যাবে। চেকিং হলো অ্যাপ্রেজাল, এটা মূল্যায়ন। রিওয়ার্ক, এটা হলো ইন্টারনাল ফেলার। অনেক সময় ইন্টারনাল পণ্য নষ্ট করে ফেললে সেটা আবার পুনরায় ওয়ার্ক করা লাগে, এই জন্য রিওয়ার্ক সবসময় ইন্টারনাল ফেলারে যায়। সেক্ষেত্রে এই যে আইটেমগুলো আমরা বসালাম, এটার বেসিক ধারণা নিতে গেলে আমাদেরকে প্রথমে এই চারটা চার্ট একটু পড়ে নিতে হবে। তাহলে আপনাদের আজকে হোমওয়ার্ক থাকবে যে আমার বই থেকে এই 4টা চার্ট আগে ভালোভাবে একটু আয়ত্ত করবেন। এখানে বাংলা অর্থ সহ আমি খুব সুন্দরভাবে লিখে দিয়েছি, এর বাইরে আর কিছু আসবে না, এগুলো আপনারা একটু খেয়াল করবেন। তাহলে আসুন আমরা 1 নম্বর অঙ্কটি দেখলাম ভালোভাবে এবং সেখানে অঙ্কটি সমাধান করলাম। এখন অ্যাপ্রেজাল প্রিভেনশনের যোগফল কত, 80,000। অ্যাপ্রেজালের যোগফল যোগ করে হয়েছে 1,70,000। আর ইন্টারনাল ফেলার 30,000, এক্সটার্নাল ফেলার 70,000। এ হলো আমাদের ক্লাসিফাইড কোয়ালিটি কস্ট রিপোর্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক এভাবে শিক্ষার্থীগণ এই ফরম্যাটে আমি মোট 20টা অঙ্ক দিয়েছি 1 নম্বর ফরম্যাটে। তো আপনারা আজকে এখানে এই 20টা অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আমি সাজেশনে দিয়েছি। বইয়ের প্রথমে দেখবেন যে সাজেশন দেওয়া আছে যে 5 নম্বর অধ্যায়ের 1 নম্বর ফরম্যাটের কয়টি অঙ্ক ইম্পর্টেন্ট, সেগুলি পেজ নম্বর সহ প্রবলেম নম্বর সহ লিখে দেওয়া হয়েছে। এটা আপনারা এখান থেকে প্র্যাকটিস করবেন। শিক্ষার্থীগণ আরেকটা অঙ্ক আমরা দেখি 2 নম্বর। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দ্য টোটাল কোয়ালিটি কস্ট অ্যান্ড পার্সেন্টেজ অন সেলস অফ এবি লিমিটেড। সেলসের উপরে আবার কোয়ালিটি কস্টের পার্সেন্টেজ শতকরা হার বের করতে হবে। তাহলে সেলস কোথায়, সেলস নিচে দেওয়া হয়েছে প্রোডাকশন অ্যান্ড সেল ইউনিট 50,100 টাকা করে। এটা আমাদের সেলসের টাকা বের করতে সাহায্য করবে। 50,000-এর সাথে আপনি 100 দিয়ে গুণ করে টোটাল সেলস বের করতে পারবেন। তাহলে প্রথমে আমরা দেখি এখানে কোয়ালিটি কস্ট কতটা দেওয়া হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি। এই 9টি এখানে ছকের ভিতরে লিখবেন। লেখার পরে এরপরে প্রিভেনশন, অ্যাপ্রেজাল, ইন্টারনাল ফেলার, এক্সটার্নাল ফেলার, এই 4টা কলাম। এখন আসুন টেস্টিং কয় টাকা, 20,000 টাকা। এখন টেস্টিং এই আইটেমটা কোন কোয়ালিটি, এটা হলো অ্যাপ্রেজাল। কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, এটা কোথায় যাবে, ইঞ্জিনিয়ারিং সবসময় প্রিভেনশনে যায়। ফ্যাক্টরি রিওয়ার্ক, এখন এখানে বলা হয়েছে ফ্যাক্টরি রিওয়ার্ক, দেখুন কী হবে, রিওয়ার্ক বলা হয়েছে 3 টাকা পার ইউনিট। তাহলে 3 টাকা পার ইউনিট, ইউনিটের সংখ্যা এখানে নিচে লেখা হয়েছে প্রোডাকশন ইউনিট 50,000।
তাহলে 50,000 গুণন 3, 3 50 1.5 লাখ, এটা যাবে কোথায়? ইন্টারনাল ফেলার। ফ্যাক্টরি রিওয়ার্ক হচ্ছে ইন্টারনাল ফেলার। কোয়ালিটি অডিট সরাসরি বলা রয়েছে 15,000 টাকা, এটা অডিটটা সবসময় প্রিভেনশনে আসে। ইন্সপেকশন এটা অ্যাপ্রেজালে যায়। চেকিং বলা হচ্ছে চেকিং 50 পয়সা পার ইউনিট। শিক্ষার্থীগণ ইউনিটের সংখ্যা দেওয়া হয়েছে 50,000, তার সাথে 50 পয়সা গুণ করলে হয় 25,000। চেকিংটা কোথায় যাবে? এটা অ্যাপ্রেজালে যাবে। কোয়ালিটি প্ল্যানিং 40,000 টাকা, এটা সবসময় প্রিভেনশনে আসে। রিপেয়ার্স এটা লাস্ট আইটেম এক্সটার্নাল ফেলারে যায়, কারণ নষ্ট হয়ে যাওয়ার পরে সে পণ্য ফেরত আসলে সেটা রিপেয়ার হয়, এই জন্য এক্সটার্নাল ফেলার, বাহ্যিক ব্যর্থতাজনিত ব্যয়। এরপর ওয়ারেন্টি রিপেয়ার্স এটাও আমাদের এক্সটার্নাল ফেলারে যাবে। সমস্ত ওয়ারেন্টি খরচগুলো এক্সটার্নালে যায়। সেক্ষেত্রে তাহলে এই 9টা আইটেম আমরা 4টে ক্লাসিফাইড করে ভাগ করে দিলাম আলাদা করে, প্রিভেনশন, অ্যাপ্রেজাল, ইন্টারনাল এবং এক্সটার্নাল। এদের যোগফলগুলো আমরা দেখি। প্রথমটা হয়েছে 85,000, তারপর এটা 52,000, এরপরে 1,50,000, এরপরে 45,000। প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল যে কোয়ালিটি কস্ট অ্যান্ড পার্সেন্টেজ অন সেল অফ এবি লিমিটেড, পার্সেন্টেজ অন সেল এটাও দেখাতে হবে। তাহলে আসুন আমরা নিচেই প্রথমে টোটাল কোয়ালিটি কস্ট নির্ণয় করলাম, এই 4টা যোগ করলাম, 4টা যোগ করে 3,32,000 হয়েছে। আর টোটাল সেলস 50,000 ইউনিট, 100 টাকা করে বিক্রি করলে 50 লক্ষ টাকা হয়। তাহলে পার্সেন্টেজ অফ টোটাল কোয়ালিটি কস্ট অন সেল, উপরে টোটাল কোয়ালিটি কস্ট হলো 3,32,000, নিচেই হলো 50 লক্ষ টাকা, ভাগ করে 100 দিয়ে গুণ করলে কত পার্সেন্ট আসে? 6.64%। এটাই হলো আনসার। সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে যদি এটা বলা হতো ডিগ্রিতে দেখাও, তাহলে 360 দ্বারা গুণ করে দেখাতে হতো। ঠিক একইভাবে আমরা 3 নম্বর প্রবলেমটা দেখি। আপনাদের আজকে হোমওয়ার্ক থাকবে, এগুলো সব কমপ্লিট করবেন। শিক্ষার্থীগণ যেদিন যে ভিডিওটা দেখবেন ঠিক সেই ফরম্যাটের আমি যে অঙ্কগুলো দিব এগুলো সব সঙ্গে সঙ্গে আমার বই থেকে প্র্যাকটিস করবেন, এটা খাতায় ওঠাবেন, তাহলে আপনার মনে রাখতে সুবিধা হবে। মনে করবেন যে এটা আপনার একটা ক্লাস হচ্ছে, তাহলে আপনার ক্লাসে প্রতিদিনের ক্লাসটা ভালোভাবে দেখবেন। একটা ক্লাস 2-3 বার দেখেন এবং সেই ফরম্যাটের অঙ্কগুলি ভালোভাবে কমপ্লিট করে ফেলেন। তো আসুন 3 নম্বর প্রবলেমে কি বলা হয়েছে? মিনা কোম্পানি হ্যাড দ্য টোটাল সেলস 50 লক্ষ টাকা ফর দ্য ইয়ার এন্ডেড মার্চ 31, 2013 সাল। মিনাস কস্ট অফ কোয়ালিটি রিলেটেড অ্যাক্টিভিটি আর অ্যাজ ফলো নিচে দেওয়া হলো। এখানে ওয়ারেন্টি কস্ট, স্কাপ, এভাবে আমাদের মোট আইটেম দেওয়া হয়েছে কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি। প্রিপেয়ার এ কোয়ালিটি কস্ট রিপোর্ট, এটা রিপোর্ট তৈরি করতে হবে। ক্লাসিফাই কস্ট বাই ক্যাটাগরি অ্যান্ড এক্সপেন্সেস, ইচ ক্যাটাগরি অ্যাজ এ পার্সেন্টেজ অফ সেল। শিক্ষার্থীগণ এখানে ইচ বলা হয়েছে। ইচ ক্যাটাগরি বললে প্রত্যেক ক্যাটাগরির আলাদা পার্সেন্টেজ দেখাতে হবে, অর্থাৎ 4টা প্রিভেনশন, অ্যাপ্রেজাল, ইন্টারনাল এবং এক্সটার্নাল ফেলারের আলাদা আলাদা করে পার্সেন্টেজ দেখাতে হবে। তো আসুন প্রথমে আমরা এই নামগুলো লিখলাম। প্রথমে ওয়ারেন্টি, স্কাপ, এভাবে নামগুলো লিখলাম। এবার আসুন ওয়ারেন্টি এটা এক্সটার্নাল ফেলার 2.5 লক্ষ টাকা, এখান থেকে আমরা মানটা বসালাম। স্কাপ এটা হলো ইন্টারনাল ফেলার। রিলিবিলিটি ইঞ্জিনিয়ারিং এটা হলো ইঞ্জিনিয়ারিং খরচ, সবসময় প্রিভেনশনে যায়। রিওয়ার্ক এটা ইন্টারনাল ফেলারে যায়। কোয়ালিটি ট্রেনিং এটা প্রিভেনশনে আসে। প্রসেসিং অ্যাকসেপ্টেন্স এটা অ্যাপ্রেজালে যায়, অর্থাৎ মূল্যায়নে যায়। মেটেরিয়াল ইন্সপেকশন এটাও মূল্যায়নে আসে, অর্থাৎ অ্যাপ্রেজালে আসে। কাস্টমার কমপ্লেন এটা চলে যায়, কাস্টমার কমপ্লেন এক্সটার্নালে যায়। তাহলে মোট এবার যোগ করি। প্রিভেনশনের যোগফল হয়েছে 75,000, অ্যাপ্রেজালের যোগফল হয়েছে 80,000 এবং ইন্টারনালের যোগফল হয়েছে 2,50,000 এবং এক্সটার্নালের যোগফল হয়েছে 4 লক্ষ টাকা। শিক্ষার্থীগণ তাহলে আমাদের ক্লাসিফাইটা হয়ে গেল কমপ্লিট। এখন আসুন টোটাল কোয়ালিটি কস্ট 4টা যোগ করি। 4টা যোগ করে হয়েছে 8,05,000 টাকা। এই 4টা যোগ করে 8,05,000 হয়েছে। এখন টোটাল সেলস প্রস্তাবতে দেওয়া রয়েছে 50 লক্ষ টাকা। দেখুন প্রস্তাব শুরুতে দেওয়া ছিল টোটাল সেলস 50 লক্ষ টাকা। পার্সেন্টেজ অফ টোটাল কোয়ালিটি কস্ট অন সেল, তাহলে মোট ব্যয় হয়েছে 8,05,000 টাকা। এটাকে 50 লক্ষ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 16.10%। এটাই পার্সেন্টেজ অফ ইচ ক্যাটাগরি, প্রত্যেক ক্যাটাগরির আলাদা পার্সেন্টেজ বানাবো। প্রিভেনশন, অ্যাপ্রেজাল, ইন্টারনাল এবং এক্সটার্নাল।
দেখুন প্রত্যেকটা ব্যয় ৭৫,০০০কে আমরা ৫০ লক্ষ দ্বারা ভাগ করে ১০০ দ্বারা গুণ করলে কত পার্সেন্ট আসে? 1.5। দ্বিতীয়টা ৮০,০০০কে ৫০ লক্ষ দ্বারা ভাগ করে, এটা 1.6%। ২.৫ লক্ষকে আমরা ৫০ লক্ষ দ্বারা ভাগ করলাম, ৪ লক্ষকে ৫০ লক্ষ দ্বারা ভাগ করলাম, এটা 8%, 5%, 1.6, 1.5, এই পার্সেন্টগুলো যোগ করলে হলো ১৬.10%। তাহলে 4টা ক্যাটাগরির 4 ধরনের পার্সেন্টেজ আমরা এখানে যোগ করে টোটাল পার্সেন্টেজ ১৬.10 মিলে গেল এবং আলাদা আলাদাভাবেই দেখাতে পারলাম। শিক্ষার্থীগণ, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ছিল আমাদের 3 নম্বর অঙ্ক। তো এইভাবে আমাদের প্রত্যেকটা অঙ্ক, শিক্ষার্থীগণ, এই 4 ক্যাটাগরির কোয়ালিটি কস্টগুলো আপনাদের অবশ্যই একটু মনে রাখতে হবে। এবার আসুন আরেকটা অঙ্ক দেখি। আমরা 14 সালে এসেছে এডিউ 7 কলেজে এই অঙ্কটি এসেছিল। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন রিপোর্ট দ্য প্রিপেয়ার দ্য কোয়ালিটি কস্ট অফ অল্টন কোম্পানি লিমিটেড। টেস্টিং 20,000 টাকা, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং 30,000 টাকা, রিওয়ার্ক 3 টাকা পার ইউনিট, ইউনিটের সাথে গুণ করতে হবে। কোয়ালিটি অডিট 15,000 টাকা, ইন্সপেকশন 7,000 টাকা, চেকিং 0.50 পয়সা পার ইউনিট, কোয়ালিটি প্ল্যানিং 40,000 টাকা, রিপেয়ার্স 10,000 টাকা, ওয়ারেন্টি কস্ট 35,000 টাকা, প্রোডাকশন অ্যান্ড সেলস ওয়ার ইউনিট 50,000, 100 টাকা করে সেল প্রাইস পার ইউনিট। শিক্ষার্থীগণ, তাহলে যে আইটেমগুলো আছে আমরা আইটেমগুলো প্রথমে পার্টিকুলারে লিখলাম আর 4টি কলাম করলাম। ক্লাসিফাই, কোয়ালিটি রিপোর্ট অ্যান্ড কোয়ালিটি কস্টের জন্য 4টা করলাম কলাম। এবার আসুন প্রথমে সবগুলো আমরা এখানে লিখে কে কোন কোয়ালিটি সেটা আমরা দেখাবো। যেমন টেস্টিং, এটা চলে যাবে অ্যাপ্রিজালে। কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, এটা যাবে প্রিভেনশন। ফ্যাক্টরি রিওয়ার্ক বলেছে প্রতি ইউনিট 3 টাকা, তাহলে 3.50, 1.5 লক্ষ টাকা, এটা যাবে ইন্টারনাল ফেলার। কোয়ালিটি অডিট 15,000 টাকা সরাসরি চলে যাবে প্রিভেনশনে। আর ইন্সপেকশন, এটা যাবে অ্যাপ্রেজালে এবং চেকিং যাবে অ্যাপ্রেজালে। তবে 50,000 গুণন 50 পয়সা প্রসেসে বলা রয়েছে। কোয়ালিটি প্ল্যানিং 40,000 টাকা, এটা যাবে প্রিভেনশনে। আর রিপেয়ার চলে যাবে লাস্ট এক্সটার্নাল ফেলার, আর ওয়ারেন্টি চলে যাবে এক্সটার্নাল ফেলার। তাহলে আসুন এখানে প্রিভেনশনের যোগফল হয়েছে 85, অ্যাপ্রিজাল 52,000, ইন্টারনাল ফেলার 1,50,000, এক্সটার্নাল ফেলার 45,000। টোটাল কোয়ালিটি কস্ট যোগ করলাম 4টা আইটেম, যোগ করে 3,32,000 টাকা হয়েছে। টোটাল সেলস হয়েছে 50,000 গুণন 100, 50 লক্ষ টাকা। পার্সেন্টেজ অফ টোটাল কোয়ালিটি কস্ট অন সেল 3,32,000কে 50 লক্ষ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 6.64%। এটাই ছিল অ্যান্সার। শিক্ষার্থীগণ, আশা করি তাহলে আপনারা বুঝতে পারছেন। আরেকটা অঙ্ক আমরা দেখি, সেম এইভাবে সবকটা অঙ্ক। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন পান্না লিমিটেড প্রিপেয়ার এ কোয়ালিটি কস্ট রিপোর্ট অ্যান্ড প্রিপেয়ার এ গ্রাফ পাই চার্টের মাধ্যমে দেখাতে হবে দ্যাট এ শোজ দ্য ডিস্ট্রিবিউশন কোয়ালিটি কস্ট। দেখুন এখানে নামগুলো দেওয়া হয়েছে। প্রথমে বলা হচ্ছে ফ্যাক্টরি ইন্সপেকশন 600 আওয়ার্স, প্রতি আওয়ার্সের রেট কত? 20 টাকা পার আওয়ার্স, তাহলে 600 গুণন 20 টাকা। ফ্যাক্টরি রিওয়ার্ক 500 আওয়ার্স, 30 টাকা করে পার আওয়ার্স। ডিজাইন ইঞ্জিনিয়ারিং, এখানে আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যয় 600 আওয়ার্স, 20 টাকা পার আওয়ার্স। এভাবে আমাদের তালিকা তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের দেখাতে হবে পার্সেন্টেজ এবং গ্রাফের মাধ্যমে দেখাতে হবে এবং ডিগ্রি আকারে দেখাতে হবে। অ্যাজুমিং সেলস রেভিনিউ 8 লক্ষ টাকা আমাদের সেলস রেভিনিউ ইন ইয়ার 2015 সালে। তো স্টেটমেন্ট তৈরি করলাম। প্রথমে পার্টিকুলার্স, প্রিভেনশন, অ্যাপ্রেজাল, ইন্টারনাল ফেলার এবং এক্সটার্নাল ফেলার। পূর্বের ন্যায় 5 কলাম বিশিষ্ট একটা ছক তৈরি করলাম। এবার আসুন প্রথমে নামটা লেখা হলো ফ্যাক্টরি ইন্সপেকশন, ফ্যাক্টরি রিওয়ার্ক, এভাবে আমাদের আইটেমগুলো সব লেখা হলো। এটা ঘন্টা ছিল 600 ঘন্টা 20 টাকা করে, 500 ঘন্টা 30 টাকা করে, 600 ঘন্টা এটা 20 টাকা করে, 700 গুণন 30, এরপরে 400 গুণন 40। এভাবে প্রত্যেকটা গুণ করে টাকা যার যার ঘরে বসাই দেওয়া হলো। যেমন ফ্যাক্টরি ইন্সপেকশন অবশ্যই অ্যাপ্রেজালে যাবে 12,000 টাকা। রিওয়ার্ক এটা যাবে ইন্টারনাল ফেলারে। এরপর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এটা যাবে প্রিভেনশনে। প্রসেস ইঞ্জিনিয়ারিং এটা যাবে প্রিভেনশনে। কাস্টমার সাপোর্ট, মার্কেটিং এটা চলে যাবে এক্সটার্নাল ফেলারে। ইন্সপেকশন, ডিস্ট্রিবিউশন এটা যাবে এক্সটার্নাল ফেলারে। ওয়ারেন্টি এক্সটার্নাল। তাহলে আসুন এবার যোগ করি, 4টা আইটেম যোগ করে প্রথমটা 33,000, 12,000, 15,000 এবং 13,000। এই 4টা যোগফল আসে টোটাল মিলে 73,000। 73,000কে 8 লক্ষ সেল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে কত পার্সেন্ট? 9.125%। এখন আমাদের পাই চার্ট তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে পাই চার্ট তৈরি করতে হলে
ডিগ্রি রূপান্তর করতে হবে। প্রথমে ডিগ্রিতে দেখাতে হবে 4টে আইটেম, প্রিভেনশন, অ্যাপ্রেজাল, ইন্টারনাল ফেলার এবং এক্সটার্নাল ফেলার। প্রিভেনশন কস্ট 33,000, দেখুন 33,000 ডিভাইড বাই টোটাল কোয়ালিটি কস্ট 73,000 ইন্টু 360 ডিগ্রি, তাতে আসে 163 ডিগ্রি, পরেটা আসে 59 ডিগ্রি 59.18, তারপরে 73.97, এরপরে 64.11, টোটাল মিলে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি একটা বৃত্ত অঙ্কন করতে হবে। এই বৃত্তর ডিগ্রি হলো, পরিমাপ হলো 360। প্রথমটা 163, তাহলে 163 আমরা এটা লিখলাম প্রিভেনশন। এরপরে এটা হবে অ্যাপ্রেজাল, কত 59 ডিগ্রি, এরপরে 73 ডিগ্রি, এরপরে 64 ডিগ্রি, এরপরে 36, দেখুন এই ছিল 73 ডিগ্রি পর্যন্ত, এই 64 ডিগ্রি। এই মোট 4টে আইটেম। এই 4টে আইটেম আপনারা এই পাই চার্টে দেখাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। শিক্ষার্থীগণ, এই ছিল সর্বোচ্চ প্রশ্ন। একটা আমরা কি করলাম, একটা পাই চার্ট দেখলাম, পার্সেন্টেজে দেখালাম এবং কোয়ালিটি রিপোর্টগুলো দেখালাম। এভাবে যেগুলো অঙ্ক আমি আমার বইতে দিয়েছি, আপনারা আমার বই সংগ্রহ করে এই অঙ্কগুলি প্র্যাকটিস করেন। প্রত্যেকটা বোর্ড প্রশ্ন এখান থেকে আসছে। বোর্ডে যে প্রশ্নগুলো আছে সবগুলো, এবং বোর্ড কোয়ালিটি কোয়েশ্চেন যেগুলো টেস্ট পরীক্ষায় এসেছে এবং আসতে পারে বোর্ডে, এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্ক আমি সব আমার বইতে দিয়েছি। শিক্ষার্থীগণ, আমার বইয়ে আমি সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তাহলে এই অধ্যায়ের অঙ্ককে 6টা ফরম্যাটে সাজিয়ে আলাদা করে দিয়েছি। তো আপনি 6টা ফরম্যাটের মাত্র 6টা অঙ্ক আপনি আয়ত্ত করেন, তাহলে যে কোনো অঙ্ক আপনি সলভ করতে পারবেন। শিক্ষার্থীগণ, একজন ছাত্রের উচিত প্রথমে একটা অধ্যায়ে কয় ধরনের অঙ্ক আছে এটা চিনতে হবে। এটা চেনার পরে কোন অঙ্ক কীভাবে ট্রিটমেন্ট দিতে হয় এটা শিখতে হবে। তাহলে এইটুকু যদি জানা যায় তাহলে যে কোনো অঙ্ক সলভ করা যায়। প্রশ্নের ফিগার চেঞ্জ হতে পারে কিন্তু নিয়ম কখনো চেঞ্জ হয় না। একটা ভালো বইয়ের বৈশিষ্ট্য হলো যে সব ধরনের অঙ্ক ওই বইতে আছে এবং অঙ্কগুলো খুব সুন্দরভাবে আলাদা করে সাজানো থাকবে। এটাই হলো একটা ভালো বই। তাই সেই দৃষ্টিকোণ থেকে আমি গুরুত্ব দিয়ে আপনাদের আমার হ্যান্ডনোটগুলো, আমার মূল বইগুলো সব সুন্দরভাবে গুছায় আলাদা আলাদা করে সেপারেট করে ফরম্যাট আকারে সাজিয়ে দিয়েছি। বাংলাদেশে প্রথমেই ফরম্যাট আকারে লেখাপড়া প্রথমে আমি আবিষ্কার করেছি। শিক্ষার্থীগণ, তাই আমার সাথে থাকুন, আমাকে সহযোগিতা করুন, আর আমি আপনাদের সাথে সার্বক্ষণিক থাকবো ইনশাল্লাহ। যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। শিক্ষার্থীগণ, তাহলে যারা আমার বই এখনও পাননি তারা সরাসরি আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসে আপনার বই নেওয়ার চেষ্টা করবেন। তাহলে পাইকারি দামে আমরা কম দামে কুরিয়ার সার্ভিসে আমরা পাঠাই দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। বাইরে থেকে বই না কিনে আমার কাছে ফোন দিলে সরাসরি কুরিয়ার সার্ভিসে পৌঁছে যাবে এবং এতে আপনাদের সাশ্রয় হবে বেশি। তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ করতে পারি। আর আপনাদের হোমওয়ার্ক থাকবে আজকে এই ফরম্যাটে যতগুলো অঙ্ক আছে 16 সাল পর্যন্ত। দেখুন আমি কীভাবে অঙ্কগুলি সাজিয়েছি। এখানে 11 সালের এটা, এরপরে 11 নম্বর অঙ্কটি এসেছে, এটা 15 সালে এবং 14 সালে দুইবার এসেছে অঙ্কটি। এই অঙ্কটা আপনারা করবেন 10 মার্কের অঙ্ক। দেখুন অনেক সুন্দরভাবে এখানে সাজিয়ে দিয়েছি। 12 নম্বর অঙ্কটি এটা মডিফাইড করা হয়েছে, এটাও করবেন। এরপরে দেখুন 13 নম্বর অঙ্কটি, এটা জরুরি না। 14 নম্বর অঙ্ক দরকার নেই, এটা আগেও করা হয়েছে। 15 নম্বর অঙ্ক এটা ছোট আছে, দেখুন এটা সহজ আছে, এটা করবেন। আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে এই 16 নম্বর অঙ্কটা করবেন শিক্ষার্থীগণ। এরপরে আসুন 17 নম্বর অঙ্ক দেখি। 17 নম্বর অঙ্ক এটাও কলেজে এসেছে, এটা দেখবেন একই রকমভাবে সব অঙ্কগুলো এক জায়গায় করে দিয়েছি, সব একই অঙ্ক। 18 নম্বর অঙ্কটি 15 সালে এসেছে। দেখুন এখানে অনেকগুলো আইটেম দেওয়া হয়েছে, কোনটা প্রিভেনশন কোনটা অ্যাপ্রেজাল, এগুলো সব আলাদা করে লিখে দেওয়া হয়েছে। এই সমাধানগুলো দেখে আপনারা আজকে প্র্যাকটিস করবেন। 19 নম্বর অঙ্ক এটা এসেছে 16 সালে। এরপরে 20 নম্বর অঙ্ক, 19টা অঙ্ক দেওয়া হয়েছে শিক্ষার্থীগণ। তাহলে আজকে আপনাদের এই কাজগুলো সব হোমওয়ার্কগুলো থাকলো, এগুলো আপনারা কমপ্লিট করবেন ইনশাল্লাহ। তো আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। ততক্ষণে আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।